তোমার নামে নীলচে তারা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লাসে বসে গাড়ির ঘটনা মনে করে মিটমিট করে হাসছে মেঘ। তার মুখে মাস্ক পরা আর গলা ওড়না দ্বারা আবৃত। টুটে আর গাড়ে থাকা লাভ বাইট লুকানোর ন্যূনতম চেষ্টা করেছে মেঘ। নুহা বেশ দীর্ঘ সময় ধরে মেঘের হাস্যোজ্জ্বল মুখের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সাধারণ মেঘ ক্লাসে যথেষ্ট গম্ভীর মুখশ্রী নিয়ে বইয়ের ভিতর মুখ বুজে বসে থাকে, কিন্তু আজ এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? প্রেমে পড়লে মানুষ যেমন অন্যমনস্ক থাকে, মিটিমিটি করে হাসে, মেঘ তাদের মধ্যে করছে কেন? তবে কি মেঘ কারো প্রেমে পড়েছে? কিন্তু কে সে? ফারহান চৌধুরী। নুহা তার মনের সন্দেহ দূর করার উদ্দেশ্য প্রশ্ন করে, মেঘ, তুমি এমন মিটমিট করে হাসছো কেন? আর তোমার মুখ লজ্জায় এমন লাল হয়ে গেছে কেন? তুমি কি কারো প্রেমে পড়েছ? কে সেই ছেলে? ফারহান চৌধুরী। মেঘের ভাবনার মধ্যে হঠাৎ পাশে থাকা নুহার কণ্ঠ শুনে থমকে যায় মেঘ। সে এতক্ষণ কি করছিল তা ভেবে আফসোস করে। মেঘ হাসি থামিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, নুহা, তুমি কি বলছো এইসব? আমি কার প্রেমে পড়তে যাব? আর ফারহান চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাল ফারহান চৌধুরী সমগ্র কলেজের সামনে হাঁটু গেড়ে বসে মেঘকে প্রপোজ করেছে, আর মেঘ হা বলে দিয়েছে। তবুও মেঘ কেন বলছে ফারহানের সাথে তার কোনো সম্পর্ক নাই? নুহা পুনরায় প্রশ্ন করে উঠে, সম্পর্ক নাই মানে? ফারহান চৌধুরী তোমার হবু স্বামী হয় মেঘ। 1 মাস পর তোমাদের বিয়ে। তুমি কি ফারহান স্যারকে ভালোবাসো না? কাল কলেজ গ্রাউন্ডে প্রপোজ করার সময় ফারহান তার পরিচয় মেঘের হবু স্বামী হিসাবে দিয়েছে। তাছাড়া 1 মাস পর তাদের বিয়ে, এই কথা ও সবাইকে বলেছে। হয়তো নুহা তখন শুনেছে, কিন্তু মেঘ ফারহানকে ভালোবাসে না। তার সাথে 1 মাস পর বিয়ের করার কোনো প্রশ্নই উঠে না। মেঘ স্পষ্ট স্বরে বলে, না নুহা, আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না। তার সাথে আমার কখন বিয়ে হবে না। বড় আব্বুর বন্ধুর ছেলে ফারহান, উনি তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমি খুব শীঘ্রই বড় আব্বুকে নিষেধ করে দিব। ফারহান চৌধুরীকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয়। মেঘের কথা শুনে নুহা বেশ কৌতূহল নিয়ে উঠে বলে, কিন্তু মেঘ, ফারহান চৌধুরীকে বিয়ে না করার কারণ কি? উনি যথেষ্ট সুদর্শন আর ধনী। কারণ আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না নুহা। নুহা সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে মেঘকে প্রশ্ন করে, তবে তুমি কি অন্য কাউকে ভালোবাসো মেঘ? কিন্তু কাকে? আদ্রিয়ান স্যারকে? নুহার এমন অদ্ভুত প্রশ্ন শুনে মেঘ মৃদু কেসে উঠে। নুহা বেশ সন্দিহান দৃষ্টি নিয়ে মেঘের মুখের আদল পর্যবেক্ষণ করে। আদ্রিয়ানের নাম শোনার পর মেঘের লজ্জা মিশ্রিত হাসি, গালে লাল রক্তিম আবার চলে, আর চোখের মনিতে মায়া আর ভালোবাসার স্বপ্ন সবকিছুর উপর নজর যায় নুহার। তারা দুইজন যখন আড্ডা দিচ্ছিল, তখন ক্লাসরুমে প্রবেশ করে আদ্রিয়ান। ক্লাসের সব ছাত্রছাত্রী উঠে দাঁড়ায় আর জুড়ে শব্দ করে একসাথে বলে ওঠে, গুড মর্নিং আদ্রিয়ান স্যার। ক্লাসে প্রবেশ করার সর্বপ্রথম আদ্রিয়ানের চোখ যায় শেষের সারিতে বসা মেঘের উপর। মেঘের শান্ত আর মায়াবী মুখ থেকে টুটের কোনা মৃদু হাসি জমা হয়। আদ্রিয়ান ক্লাসে প্রবেশ করার পর নুহা আর মেঘ কথা থামিয়ে দেয়। মেঘ চুপ পিটপিট করে তাকায় আদ্রিয়ানের দিকে। গাড়ির ঘটনা ক্ষণিক সময়ের জন্য ভুলে গেলেও এখন আদ্রিয়ানকে দেখার পর চোখের সামনে সব দৃশ্য ভেসে ওঠে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে নেয়। আদ্রিয়ান হয়তো মেঘের মনোভাব বুঝলো। মুচকি হেসে সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে, গুড মর্নিং, সবাই বসে যাও। প্রায় 5 মিনিট পর ক্লাস শুরু হয়। মেঘ বইয়ের মধ্যে মুখ বুজে বসে আছে। আদ্রিয়ান বোর্ডে পড়া বুঝিয়ে দিচ্ছে। বোর্ড পড়া বোঝার সময় প্রায় মেঘের চোখ আদ্রিয়ানের উপর পড়ে, কিন্তু তারা দুইজন যথেষ্ট স্বাভাবিক আচরণ করে। বাসায় তারা স্বামী স্ত্রী হলে ও কলেজে আদ্রিয়ান মেঘের টিচার হয়। প্রথম সারিতে বসে থাকা মেয়েদের দলের সম্পূর্ণ মনোযোগ আদ্রিয়ানের উপর। এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। বোর্ডে পড়াশোনা বুঝান শেষ করে আদ্রিয়ান সব শিক্ষার্থীর উদ্দেশ্য করে প্রশ্ন করে, স্টুডেন্ট, তোমরা সবাই কি বোর্ডের পড়া বুঝেছ? কোনো প্রবলেম থাকলে বলো, আমি সলভ করে দেব। সকল ছাত্রছাত্রী হাবুডুক সম্মতি দিয়ে বলে ওঠে, স্যার, আমরা বুঝতে পারছি। বোর্ডের লেখা মুছে যখন আদ্রিয়ান ক্লাস শেষ করে রুম থেকে বের হয়ে যাবে, তখন প্রথম সারির এক শিক্ষার্থীর নজরে আসে আদ্রিয়ানের গলায় থাকা লাল পার্পেল মার্ক রয়েছে। দূর থেকে মনে হচ্ছে যেন লাভ বাইট, কিন্তু আদ্রিয়ান স্যার বিবাহিত নন। তবে কি করে সম্ভব? প্রথম সারির একজন মেয়ে দ্রুত জিজ্ঞেস করে, আদ্রিয়ান স্যার, আপনার গলায় এমন লাল দাগ হয়ে গেছে কেন? পার্পেল মার্কর মতো। হঠাৎ একজন ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে আদ্রিয়ান অবাক হয়ে যায়। দ্রুত তার হাত চলে যায় গলায়।
মেঘ বইপত্র ব্যাগে গুছিয়ে রাখছিল, কিন্তু প্রশ্নটা তার কানে পৌঁছা মাত্রই চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান তার শার্টের কলার উঁচু করে উপরে বোতাম লাগিয়ে নেয়। এরপর মেঘের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলে ওঠে, কাল রাতে খুব বড় এক মশা এসে গলায় কামড় দিয়েছিল, এই জন্য এমন দাগ হয়ে গেছে। ক্লাসের অন্য ছাত্রীরা পুনরায় প্রশ্ন করে ওঠে, স্যার, আপনার বাসায় এত বড় মশা থাকে? আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে সবার চোখের আড়ালে চোখ টিপ করে দিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমার বাসায় বিশাল বড় হাতির সাইজের এক মশা আছে। এখন প্রায় প্রতি রাতে এমন মশা কামড় খেতে হবে। দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ। কত বড় সাহস মেঘকে মশা বলল, তাও আবার বিশাল বড় হাতির সাইজের। কাল রাতে শুধু মেঘ গলার কয়েকটা কামড় দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান যে কাল মেঘের টুটের গলায় কামড়ের দাগ বসিয়ে দিয়েছে, এই জন্য ইচ্ছা করে গাড়ির মধ্যে কামড় দিয়েছে মেঘ। আদ্রিয়ান মেঘের রাগী মুখ দেখে মুচকি হাসে। ছাত্রীরা জিজ্ঞেস করে, আদ্রিয়ান স্যার, আপনি তবে মশা তাড়ানোর কোনো ব্যবস্থা করেন না কেন? তবে ডেঙ্গু হয়ে যাবে তো। আদ্রিয়ান ছাত্রীর প্রশ্ন শুনে হাসে। এই মশার কামড়ে যদি ডেঙ্গু হয়ে যায় তবুও তাড়ানো যাবে না। আর আদ্রিয়ান চায় যেন তার সারা শরীর জুড়ে এই মশার বিস্তার হয়। এই মশা দূরে চলে গেছে, তার বাঁচার সাধ্য নাই। আদ্রিয়ান সব কথা মনে মনে বলে, মুখে শুধু বলে, এই মশা খুব বেয়াদব, আমার শত তাড়ানোর পর ও গাড়ি থেকে নামবে না। আচ্ছা বাদ দাও এইসব কথা, ক্লাস শেষ, এখন আমি আসি। আদ্রিয়ান মেঘের দিকে মুচকি হেসে ক্লাস থেকে বের হয়ে যায়। কাঁধে থাকা ব্যাগ থেকে ফোন বের করে মেঘ আদ্রিয়ানের ফোনে মেসেজ দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, এই কামড় মশার নয়, বরং মেঘ দিয়েছে। কেবিনে বসে মেঘের মেসেজ দেখে শব্দ করে হেসে ওঠে আদ্রিয়ান। এরপর মেসেজের উত্তরে বলে, ওহ তাই, বর্তমানে মশা আর মেঘ দুইটাই খুব দুষ্ট হয়ে যাচ্ছে। মেঘ মৃদু হেসে মেসেজ করে, আর আপনি ওই দুষ্ট মশার জামাই হন। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে, এরপর মেসেজ দেয়, কি, আমি মশার জামাই? মেঘ দুষ্টু হেসে আহ্লাদি কণ্ঠে বলে, না, আপনি এই মেঘের জামাই হন। আই লাভ ইউ জামাই জান। উফ, কি মিষ্টি করে ডাক দিল আমার বউটায়। আই লাভ ইউ টু বউ জান। একে অপরের মেসেজ পড়ে দুইজনে হেসে ওঠে। এরপর তারা আর কিছু সময় এমন প্রেম আলাপ করে। আমি পড়তে যাই, কারণ আমার কোনো জামাই নাই, কিন্তু টেস্ট পরীক্ষা আছে। দুপুর প্রায় 2টার সময় কলেজ ছুটি দেয় মেঘের। বেশ দীর্ঘক্ষণ ধরে আদ্রিয়ানের গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে মেঘের জন্য অপেক্ষা করছে আদ্রিয়ান। কলেজ ছুটি হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে। মেঘ এখনো কেন বের হচ্ছে না? আদ্রিয়ানের ভাবনার মাঝে হঠাৎ গাড়ির কাচের জানালায় কেউ নক করে। আদ্রিয়ান দ্রুত গাড়ির কাচ নামায়। জানালার অপর পাশে মেঘ দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান বলে, মেঘ, কলেজ ছুটি হয়ে গেছে, প্রায় 10 মিনিট আগে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি দেরি করে আসলে আমার টেনশন হয়। এখন দ্রুত গাড়িতে উঠো, বসো। মেঘ মুখ কাচুমাচু করে আদ্রিয়ানের দিকে তাকায়। ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা কি বলবে আদ্রিয়ানকে? কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে, ফারহানের সাথে যদি দেখা করতে না দেয়, তখন কি করবে মেঘ? মেঘ সিদ্ধান্ত নেয় ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা লুকিয়ে যাবে। মেঘ ব্যর্থ কণ্ঠে মিথ্যে অজুহাত দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি আজ একাই বাসায় যান, আমি নুহার সাথে শপিং মলে যাব। শপিং মলে যাবে মেঘ? এই কথাটা শুনে আদ্রিয়ান অবাক হয়। হয়তো নতুন জামা কাপড় কেনা প্রয়োজন, তাই যাবে। কিন্তু শপিং মলে যাওয়ার জন্য এমন ভয় পাচ্ছ কেন মেঘ? চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে, কণ্ঠে অদ্ভুত এক জড়তা। মেঘ কি কোনো কথা লুকানোর চেষ্টা করছে তার থেকে? তবে আদ্রিয়ান আর কথা বাড়া গাড়ির স্টার্ট দিয়ে মেঘের মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, ওকে, আমি একাই বাসায় চলে যাচ্ছি। তুমি নুহার সাথে শপিং মল থেকে ঘুরে আসো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, লেট যেন না হয়। আদ্রিয়ান চুপচাপ মেঘের কথা মেনে নিয়েছে দেখে মেঘ যথেষ্ট খুশি হয়। মেঘ বলে, হ্যাঁ, আমি খুব দ্রুত চলে আসব, আপনি বাসায় যান। গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আদ্রিয়ান। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়ে দাঁড়ায়। হঠাৎ মেঘের ফোনে ফারহানের নম্বর থেকে কল আসে। মেঘ ফোন রিসিভ করে। অপর পাশে থাকা ফারহান বলে ওঠে, মেঘ তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি। কলেজ কি ছুটি হয়েছে তোমার? মেঘ সম্মতিসূচক উত্তর দেয়, হ্যাঁ, আমার কলেজ ছুটি হয়ে গেছে। আপনি রেস্টুরেন্টে অপেক্ষা করুন, আমি আসছি। ওকে। প্রায় 30 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছায় মেঘ। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে দেখে এক পাশের কোনায় এক টেবিলে বসে আছে ফারহান। মেঘ এগিয়ে যায় ফারহানের কাছে। এরপর তার কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। ফারহান মেঘকে দেখে বলে, মেঘ, তুমি এসে পড়েছ। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি। মেঘ জানে
ফারহান বেশ দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করছে। মেঘ বলে, আই এম সরি ফারহান, আমার আসতে একটু দেরি হয়ে গেছে।